এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোনো রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ধরুন আপনি হলেন একজন অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ, তবে যে সে অ্যাডভেঞ্চার আপনার পছন্দ নয়। থ্রিল, সাসপেন্স, হররযুক্ত একটা অ্যাডভেঞ্চার আপনি পছন্দ করেন, তবে দুর্ভাগ্যবশত এই রকম কোনো অ্যাডভেঞ্চার আপনি এখনো পর্যন্ত করেননি। এর কারণ একটাই, আপনি এখনো পর্যন্ত এই রকম কোনো অ্যাডভেঞ্চার রিস্ক জায়গা খুঁজেই পাননি। তবে আপনি হাল ছেড়ে দেননি, খুঁজেই চলেছেন এবং আপনি একা নয়, আপনার প্রিয় বন্ধুও এই কাজটিতে আপনাকে যথাসাধ্য সাহায্য করে চলেছে। ধরুন হঠাৎ একদিন আপনার এই প্রিয় বন্ধু আপনাকে থ্রিল, সাসপেন্স, হররযুক্ত একটা অ্যাডভেঞ্চারিস জায়গার খোঁজ দিলেন। আপনি তার মুখে এই জায়গার বিবরণ শুনে বুঝলেন সেখানে রয়েছে প্রচুর বিপদ এবং প্রাণ হারানোর ভয়। তবুও আপনারা সেই সব বিষয়কে তোয়াক্কা না করে আগামী দুদিনের মধ্যেই বেরিয়ে পড়লেন সেই অচেনা জায়গার উদ্দেশ্যে। পৌঁছেই দেখলেন সেখানে আপনি অচেনা নন, একজনের পরিবার বংশ পরম্পরায় আপনার অপেক্ষায় বসে রয়েছে শত শত বছর ধরে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, শত শত বছর ধরে ওনারা আপনার অপেক্ষায় বসে রয়েছে। কারণ সেই গ্রামের ওপর নাকি কালো মেঘের মতো ছেয়ে রয়েছে ঘোর বিপদ, যা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় বরাবর ঘুরে ফিরে আসে। আর এর থেকে মুক্তি দিতে পারলে শুধুমাত্র আপনি এবং আপনার প্রিয়তমা, যাকে আপনি শত শত বছর পূর্বে ভালোবেসে থাকলেও বর্তমানে চেনেন পর্যন্ত না। আর সব থেকে বড় ধাক্কাটা তখন লাগে যখন আপনি জানতে পারেন আপনার প্রিয়তমার এই গ্রামে আপনার পূর্বে পৌঁছে যাওয়ার কথা ছিল, তবে তিনি এখনো পর্যন্ত এসে পৌঁছাননি। কিন্তু এদিকে সেই বিপদের দিনটাও রীতিমতো এগিয়ে আসছে, আর আপনার প্রিয়তমাকে ছাড়া এই বিপদের সময় আপনার এই গ্রামে থাকা খুবই বিপজ্জনক। তাহলে কি আপনি আবার ফেরত চলে যাবেন, নাকি আরও কিছুক্ষণ আপনার প্রিয়তমার জন্য অপেক্ষা করবেন? আমাদের অ্যাডভেঞ্চার প্রেমী গল্পের নায়ক ঋতব্রত সেনগুপ্ত কি তার বন্ধু শুভ্র দত্তের সঙ্গে অ্যাডভেঞ্চারে গিয়ে এই রকম কোনো পরিস্থিতির শিকার হবে? সেও কি নিজের শত শত বছর পূর্বে কোনো কারণে হারিয়ে যাওয়া প্রিয়তমা সঙ্গিনীর খোঁজ পাবে? তাকেও কি কোনো একটা গোটা গ্রামকে কোনো অজানা বিভৎস এক বিপদের হাত থেকে বাঁচানোর গুরু দায়িত্ব নিতে হবে? তার প্রিয়তমার জন্য কি তাকে অপেক্ষা করতে হবে, নাকি তার প্রিয়তমা সত্যি তার পূর্বে সেই গ্রামে পৌঁছে যাবে? মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক তুষার রায়ের কলমে মাহেশ্বরীপুর গ্রামের কালী পুজো প্রথম পর্ব। একটা গুনগুন শব্দ অনবরত হয়ে চলেছে। কলেজের ক্যান্টিন, সব ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গল্পগুজব করছে, তবে ধীর স্বরে। আর সেই থেকেই সৃষ্টি হচ্ছে শব্দটা। আমি আগামী পরশুদিন মানে 25 তারিখ মাহেশ্বরীপুর গ্রামে যাচ্ছি। 1 সপ্তাহ থাকবো ওখানে। আর একটা কথা কি জানিস, ওখানে আমি একা যাচ্ছি না, তুইও যাচ্ছিস আমার সঙ্গে। কলেজের ক্যান্টিনে বসে ফেসবুক স্ক্রল করতে করতে ঋতব্রতর উদ্দেশ্যে কথাখানা বলল শুভ্র। ঋতব্রতর খাওয়া প্রায় শেষ। সে সবে জলের বোতলটা খুলে মুখের মধ্যে বেশ খানিকখানা জল ঢেলেছে। এমন সময় শুভ্রর কথাখানা শুনে সে বেশম খেল। আস্তে বৎস আস্তে, কুল কুল। আমি জানতাম তুই এই খবরটা শুনেই খুব আনন্দিত হবি, আর সেই জন্যেই। শুভ্র নিজের পুরো কথাটা শেষ করতে পারল না। ঋতব্রত তার মাথার পেছন দিকে একটা সজোরে চাপড় মারল আর বলল, আমি মোটেও তোর এই ভোগাস মার্কা খবরটা শুনে আনন্দিত হইনি। খেয়ে দে কাজ নেই, 1 সপ্তাহ থাকবি বলছিস? খেয়াল আছে এ সপ্তাহের মধ্যেই কালী পুজো পড়েছে, আর পুজোতে আমি নিজের শহর ছেড়ে একটা অচেনা গ্রামে ঘুরতে যাব বলে তোর মনে হয়? ঋতব্রত চেয়ারটা ছেড়ে উঠেই যাচ্ছিল, তবে শুভ্র নিজের মাথার পিছন দিকটা বাম হাত বুলাতে বুলাতে মুখে একটা উফ জাতীয় শব্দ করার পর বলল, আরে ভাই, পুরো কথাটা তো আগে শোন। ঋতব্রত মুখে কোনো কথা বলল না, একটা বিরক্তি ভরা মুখ করে চেয়ারটায় আবার বসে বলল, তুই আমার ছোটবেলা থেকে কি বলে আসছিস বলতো, মনে আছে? শুভ্র টেবিলের ওপর ঝুঁকে পড়ে ঋতব্রতর দিকে তাকালো। মাথার উপর থেকে হাতটা হঠাৎ টেবিলের ওপর নেমে আসলো। ঋতব্রত ভ্রু কুঁচকে বলল, আমি আবার কি এমন বলে আসছি তোকে ছোটবেলা থেকে? নিজের কপালের ওপর হাত দিয়ে চুচু একটা শব্দ করলো শুভ্র। দেখ, হেয়ালি করিস না, এসবের জন্য একদম এখন হাতে সময় নেই। ক্লাস এক্ষুনি শুরু হয়ে যাবে, এসপাল স্যারের ক্লাস আছে। শুভ্রর মুখে একটা হাসি ফুটে উঠল। সে নিজের 2 হাত মাথার পেছনে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো। তুই নাকি অ্যাডভেঞ্চার করতে চাস?
তা আবার জেসে অ্যাডভেঞ্চার নয়। থ্রিল, সাসপেন্স, মিষ্টি, হরর, এক কথা টান টান উত্তেজনাপূর্ণ একটা অ্যাডভেঞ্চার করতে যাই আমি। শুভ্রর মুখ থেকে কথাটা ছিনিয়ে নিয়ে পরের কথাগুলো নিজের মনে বলে ফেললো ঋতব্রত। শুভ্রর মুখে একটা রহস্যজনক হাসি ফুটে উঠল। এক্স্যাক্টলি বৎস, তবে তুই তোর অ্যাডভেঞ্চারে থ্রিল, সাসপেন্স, মিষ্টি, হরর, এক কথা টান টান উত্তেজনা পাস না কখনোই। মানে থ্রিল পেলে বাকি তিনটে কোথাও পাস না, কিংবা এখনো পর্যন্ত পাসনি। ঋতব্রত চুপ করে চেয়ে রইল শুভ্রর মুখের দিকে। শুভ্র যেন সাসপেন্সটাকে বাড়িয়ে রাখার জন্য বেশ কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর ঋতব্রতর হাত থেকে জলের বোতলটা ছিনিয়ে নিয়ে দু ঢোক জল খেয়ে সে আবার বলতে শুরু করলো। এবার যদি আমি তোকে বলি তুই মহেশ্বরী গ্রামে গেলে থ্রিল, সাসপেন্স, এমনকি মিষ্টি, হরর, এক কথায় টান টান উত্তেজনাপূর্ণ একটা অ্যাডভেঞ্চার করতে পারবি। আর যদি এই অ্যাডভেঞ্চারটা তুই করতে চাস তাহলে তোকে এই কালী পুজোর মধ্যেই যেতে হবে। কালী পুজোর পরে গেলে কোনো লাভ নেই। শুভ্রর কথার মাথা মুন্ডু কিছুই ঋতব্রত বুঝতে পারল না। সব কিছুই তার মাথার ওপর দিয়ে বাউন্সারের মতো চলে গেল। তবে সে এটা ঠিকই বুঝতে পারল শুভ্র এখন কোনো মিথ্যে কথা বলছে না। তার মুখে একটা রহস্যজনক ভাব স্পষ্ট ফুটে উঠেছে। ঋতব্রত স্পষ্ট বুঝতে পারছে সেটা। মানে তুই কি বলতে চাইছিস, পরিষ্কার করে বল তো। শুভ্র চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়ালো। ঋতব্রত অবাক চোখে তাকিয়ে থাকলো তার দিকে। এখানে বলা যাবে না, অনেক লোকজন আছে, গাছতলায় চল, ক্লাসের কপালে আজ না হয় গুলি মার। দুজন ক্যান্টিন ছেড়ে বেরিয়ে আসলো বাইরে। আজ আকাশের উপস্থিতির খাতায় সূর্যদেব অনুপস্থিত, তাই আকাশের মনটা আজ সকাল থেকেই খুব খারাপ। মাঝে মাঝে গুরুম গুরুম শব্দে মেঘেরা জানান দিচ্ছে তারা যখন তখন ফেটে পড়তে পারে। দু এক ফোঁটা পড়তেও শুরু করেছে। বল তাড়াতাড়ি, আকাশের অবস্থা দেখছিস? দু এক ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। গাছটার পাশেই বসে পড়ল শুভ্র, তবে ঋতব্রত বসলো না। মাহেশ্বরীপুর গ্রামে একটা অতি প্রাচীন কালী মন্দির আছে। প্রতি বছর কালী পুজোর সময় সেখানে ধুমধাম করে পুজো হয়। ড্যাম, মাহেশ্বরীপুর, কথাটা শুনেই আমার বুঝে নেওয়া উচিত ছিল ব্যাপারটা। মাহেশ্বরী, মা কালীর আর এক নাম, আর হয়তো সেই নামানুসারেই এই গ্রামের নামকরণ হয়েছে। শুভ্রর এই সকল সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তার তো অ্যাডভেঞ্চারে কোনো আগ্রহ ছিল না বরাবর। তবে গত 2 বছর ধরে ঋতব্রত একটা জিনিস খেয়াল করছে, শুভ্র তার মতো অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে উঠেছে। হয়তো সঙ্গদোষ। সে যেভাবেই হোক, আমার অত শত জানা নেই ভাই। আমি যেটুকু জানি তোকে বলছি শোন। তো ওই গ্রামে প্রতি বছর কালী পুজোর সময় সেই অতি প্রাচীন কালী মন্দিরে ধুমধাম করে কালী পুজো হয়। এবার তোর মনে হতে পারে এতে প্রবলেমটা কোথায়, তবে কি জানিস প্রবলেম আছে, অনেক বড় প্রবলেম আছে। ওই গ্রামে একটা প্রথা প্রচলিত আছে। কালী পুজোর দিন রাতে মায়ের আরতির সময় গ্রামের সকলকে সেই মন্দিরের সামনে উপস্থিত থাকতে হয়। বছরের পর বছর ধরে নাকি এই প্রথাই চলে আসছে। আর প্রবলেমটা শুরু হয় ঠিক এইখানেই। ঋতব্রত অতি আগ্রহের সঙ্গে মনোযোগ সহকারে শুনছিল শুভ্রর বলে চলা কথাগুলো। তার মনে হচ্ছে সত্যি এইবার হয়তো তার ছোটবেলার ইচ্ছে পূরণ হবে। তার মস্তিষ্ক জানান দিচ্ছে শুভ্র যেটা বলতে চলেছে এরপর সেই রকম ঘটনা শোনার জন্যেই এবং এই রকম ঘটনাস্থলে অ্যাডভেঞ্চার করতে যাওয়ার জন্যেই সে এতদিন অপেক্ষায় রয়েছে। আরতির সময় ওই মন্দিরের সামনে থেকে বেশ কয়েকজন মানুষ নিরুদ্দেশ হয়ে যায় প্রতি বছর সবার চোখের সামনে থেকে, তবে কেউ টের পায় না। তবে নিরুদ্দেশ বলাটা ভুল, কয়েকদিন বাদে অনেকেরই মৃতদেহ খুঁজে পাওয়া যায় মন্দিরের আশেপাশের অঞ্চল থেকে, তবে ছিন্ন ভিন্ন অবস্থায়। কারোর শুধু দেহ থাকে তো কারোর আবার শুধু মাথা, অনেকের আবার শুধু হাত পা পাওয়া যায়। ঋতব্রত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার ভুরু দুটো আবার কুঁচকে উঠল। তবে মনে মনে সে এরকম একটা বিবরণ শুনে বেশ বিস্মিত এবং একটা মনের মতো অ্যাডভেঞ্চারিস জায়গার বিবরণ শুনে কিছুটা আনন্দিত হলো। মানে বলছিসটা কি? সবার সামনে থেকে জীবিত কয়েকজন মানুষ কীভাবে নিরুদ্দেশ হয়ে যেতে পারে? ঋতব্রত শুভ্রকে জিজ্ঞাসা করলো। সেটাই তো সবার প্রশ্ন। আচ্ছা, শুধু কি আরতির সময় লোকজন নিরুদ্দেশ হয়? শুভ্র এতক্ষণ মাটির দিকে তাকিয়ে কয়েকটা ঘাস নিয়ে ছেঁড়াছেড়ি করছিল, তবে এবার ঋতব্রতর দিকে ফিরল।
একদমই তাই। ঋতব্রত কিছু একটা বলতে যাচ্ছিল, তবে শুভ্র তাকে থামিয়ে নিজেই বলতে শুরু করলো। হ্যাঁ, আমি জানি তুই এখন কি জিজ্ঞাসা করতে চাইছিস। তুই বলতে চাইছিস গ্রামের লোকজন আরতির সময় মন্দিরের সামনে না গেলেই তো হয়, কিন্তু ওই যে আমি তো প্রথমেই বললাম ওটা ওই গ্রামের একটা অতি প্রাচীন প্রথা। গ্রামের সকলেই মনে করেন কেউ ওই প্রথার অমান্য করলে সেই ব্যক্তির পরিবার তথা পুরো গ্রামের ওপর নেমে আসতে পারে দুর্যোগ। সেই দুর্যোগের ভয়াবহতা গোটা গ্রামকে তছনছ করে দেবে। শুভ্রর মুখে ঘটনাটা শুনতে শুনতে ঋতব্রত গাছটার পাশে দাঁড়িয়ে থেকেই হঠাৎ পৌঁছে গেল একটা ছোট্ট গ্রামে। সেই গ্রামটাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে বেশ কিছু ছোট বড় পাহাড় এবং জঙ্গল। পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে চলেছে ছোট্ট ছোট্ট নদীর ধারা। শহরের পাকা রাস্তা যেখানে শেষ হয়, অর্থাৎ জঙ্গলের ঠিক সামনে থেকে শুরু হয়েছে একটা কাঁচা তবে চওড়া রাস্তা, যা গ্রামের ভিতর প্রবেশ করার জন্য 4 চাকা গাড়ি খুব বেশি এই রাস্তায় যাতায়াত না করায় ঋতব্রতদের গাড়ির শব্দে আশেপাশের জঙ্গলের ভেতর থেকে কিছু নাম না জানা ক্ষুদ্র তবে তীব্র চতুষ্পদী প্রাণী ছোটাছুটি করতে লাগলো। মিনিট 10 সেই রাস্তা ধরে চলে এলেই চোখে পড়ল গ্রামটা, মাহেশ্বরীপুর গ্রাম। যেদিকেই চোখ যায় সেদিকেই শুধু সবুজে ভরা কয়েকটা কাঁচা বাড়ি এবং রয়েছে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা এবং শান্তি। গ্রামের একদম মধ্যিখানে রয়েছে একটা অতি প্রাচীন মস্ত বড় মন্দির, মায়ের মন্দির, মাহেশ্বরী মায়ের। মন্দিরের ওপর চূড়াটার কাছ থেকে বেশ খানিকটা ভেঙে পড়েছে, দেয়ালের থেকেও খসে পড়া শুরু করেছে ইট চুন বালি। হঠাৎ একটা শব্দ ভেসে এলো মন্দিরের ভিতর থেকে, অর্থাৎ মায়ের প্রতিমার কাছ থেকে। তার সঙ্গে ভেসে আসছে কিছুটা ধুনোর গন্ধ। সিঁড়ি বেয়ে ভেতরে ঢুকে আসতেই চোখে পড়ল তফাৎটা, মন্দিরের বাইরের সঙ্গে ভেতরের তফাৎটা। বাইরে থেকে যতই ভগ্নপ্রায় পরিত্যক্ত মনে হোক না কেন, ভেতরের দৃশ্য একদম আলাদা। ঝা চকচকে মেঝে, ইট চুন বালি খসে পড়ার চিহ্ন মাত্র নেই কোথাও। আর কিছুটা সামনে গিয়ে চক্ষুপাত করলেই দেখা যায় একটা বয়স্ক ভদ্রলোক মনোযোগ সহকারে মায়ের পুজোয় ব্যস্ত। ওনার শরীরের ওপর অংশে একটা নামাবলী জড়ানো এবং নিম্নে একটা ধুতি। মাথার শুধু পেছন দিকে একটা টিক্কি ছাড়া পুরো মাথায় চুলের বিন্দুমাত্র চিহ্ন নেই। ওনার হাতে ধুনুচি এবং একটা ঘন্টা। একটা আলোক দুটি বেরিয়ে আসছে ভেতর থেকে, যত সম্ভব প্রদীপের আলো। তবে শত চেষ্টা করেও মায়ের প্রতিমাটা দেখা যাচ্ছে না বৃদ্ধ পণ্ডিত মশাইয়ের জন্যে। ঋতব্রত আরও একটু ভেতরের দিকে গেল। ও ঋতব্রত, আমার কথাটার উত্তর দে। শুভ্রর ডাকে ঋতব্রতর চমক ভাঙল। সে আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, কি বলছিস? লে হালুয়া, কিছুই শুনিসনি? না না না, মানে কোন দুনিয়া হারিয়ে গেছিলিস বলতো? ওসব ছাড়, তুই কি বলছিস সেটা বল। আমি বলছিলাম তুই যাবি তো? দেখ, তোর জন্য বহু কষ্টে খুঁজে খুঁজে এই জায়গাটা বার করেছি। ঋতব্রত বলল, সে তো কনফার্ম, তবে ওখানে গিয়ে থাকা খাওয়া মানে হোটেল ফোটেল তো আছে বলে আমার মনে হয় না। আর তাছাড়া গ্রামটা কোথায়? আমি তো এই গ্রামের নাম আগে কখনো শুনিনি। শুভ্রর মুখটা এবার দেখার মতো। সে কাছুমাছু করে বলল, সেসব বিষয় আমি ঠিক জানি না। এই দেখো ছেলের কাণ্ড। এতক্ষণ ধরে ঋতব্রতকে সেই গ্রামের বিষয়ে এত কিছু বলল, আবার শেষে এটাও বলল যে তোর জন্য বহু কষ্টে খুঁজে খুঁজে বার করেছি। তবে এদিকে আসল ব্যাপারটাই সে জানে না, লোকেশনটা পর্যন্ত তার জানা নেই। তাহলে সে এত খুঁজে খুঁজে কি বার করেছে? সত্যি কথা বলতে গেলে এতটা বিস্ময়ের কোনো কারণ নেই, কারণ ঋতব্রত জানে শুভ্র বরাবর এই রকম। সে আজ একটু অবাক হয়েছিল শুভ্রর মুখে এই সকল অচেনা গ্রামের পুঙ্খানুপুঙ্খ বিবরণ শুনে। ঋতব্রত নিজের কান এবং চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তার মনে হচ্ছিল এটা যেন তার ছোটবেলার বন্ধু শুভ্র নয়, এটা অন্য কোনো ছেলে যাকে ঋতব্রত চেনে না। তার চেনা ছোটবেলার বন্ধু শুভ্র কখনো কোনো কিছুর এইরকম বিবরণ দিতেই পারে না। তবে সব বিবরণের শেষে শুভ্রর মুখে এইরকম উক্তি শুনে ঋতব্রত নিশ্চিত হয়ে গেল এটা তার ছোটবেলার বন্ধু শুভ্রই। ঋতব্রত একটু হেসে বলল, তাহলে তুই আমার জন্যে বহুত কষ্ট করে খুঁজে খুঁজে কি বার করলি শুনি? শুভ্র একটু ভেবে বলল, উমা, মহেশ্বরীপুর নামে একটা গ্রাম আছে, তার এইরকম ইতিহাস, এগুলো সব খুঁজে খুঁজে বার করতে হয়নি বুঝি? মানলাম লোকেশন টোকেশন জানি না, তবে জেনে নেব। মানে তুই জেনে নিবি? আচ্ছা, তুই এই গ্রামটার নাম শুনলি কোথায় আগে বলতো?
শুভ্র নিজের ব্যাগ হাতড়ে একটা মাঝারি মাপের অর্ধেক ছেঁড়া ডায়েরি বার করলো। আজ মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলাম। আমাদের বাড়ির পাশে যে ক্যাথলিক সেমিস্ট্রিটা আছে না, ঠিক ওর পাশে দেখলাম বড় বড় ঝোপঝাড় সৃষ্টি হয়েছে। ঘন ঘন একটা না বৃষ্টির ফলে যাওয়া হয়, বুঝলি তো। তো সেখান থেকে আমি যাচ্ছিলাম, হঠাৎ সেই ডায়েরিটা দেখলাম ওই ঝোপের পাশে পড়ে রয়েছে। আর এই দেখ ডায়েরিটা ওপরে কেমন রংচংভাবে মাহেশ্বরীপুর লেখাটা আছে, দেখ, দেখতে পাচ্ছিস তো। শুভ্র ডায়েরিটা একটা নির্দিষ্ট জায়গায় নির্দেশ করে বলল। হ্যাঁ, তুই কন্টিনিউ কর। তো ডায়েরিটা দেখে আমি অতটা গুরুত্ব না দিয়েই চলে যাচ্ছিলাম। তবে এমন সময় ওই লেখাটা আমার চোখে পড়ল। লেখাটা চোখে না পড়লে আমি ডায়েরিটা কখনোই হাতে নিতাম না। আমার ওই লেখাটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। মাহেশ্বরীপুর, একটা অন্যরকম ব্যাপার আছে এই নামটার মধ্যে। কেন জানি না একটা অ্যাডভেঞ্চারের গন্ধ পাচ্ছিলাম নামটা পড়ে। আর জানিস তো, অ্যাডভেঞ্চার কথা মাথায় এলেই তোর মুখটা আমার চোখের সামনে জলজল করে ওঠে সবার প্রথমে। তো আমি তাড়াতাড়ি সেদিকটায় পা বাড়ালাম, তারপর ব্যাস বাড়িতে নিয়ে এসে পড়ে ফেললাম। তবে ডায়েরির অর্ধেকটা আছে, শেষ দিক থেকে আর সামনের দিক থেকে বেশ কিছু পাতা ছিঁড়ে ফেলা হয়েছে অথবা ছিঁড়ে গেছে। কি জানি সেই পাতাগুলোর মধ্যে লোকেশন এবং আরও কিছু তথ্য দেওয়া থাকলেও থাকতে পারে। এদিকে দে তো ডায়েরিটা। শুভ্র ঋতব্রতর হাতে তুলে দিল ডায়েরিটা। মাহেশ্বরীপুর, তোমার রহস্য উদ্ঘাটন করতে আমরা আসছি। ডায়েরিটায় একবার চোখ বুলিয়ে নিয়ে অস্ফুটে বলে উঠল ঋতব্রত। মাঝের একটা দিন কেটে গেল চোখের পলকের মধ্যে। ঋতব্রত গুগলের মাধ্যমে অনেক কষ্টে গ্রামটার লোকেশন জোগাড় করতে পেরেছে। তবে ওখানে গিয়ে কোথায় থাকবে, খাবে, সে সকল বিষয়ে কিছুই জানে না। সেখানে না পৌঁছানো পর্যন্ত সে বিষয়ে জানা সম্ভবও নয়, কারণ সেই গ্রামটা যেন গোটা পৃথিবী থেকে লুকিয়ে বসে রয়েছে বেশ কিছু পাহাড় আর জঙ্গলের মধ্যে। তার বিষয়ে কোনো রকম কোনো তথ্য কোথাও দেওয়া নেই। সে যেন নিজের উপস্থিতি কাউকে জানাতে চায় না। ঋতব্রত লোকেশনটা অতি কষ্টে খুঁজে পাওয়ার পর প্রথমে চমকে উঠেছিল। সে যেমন কল্পনা করেছিল গ্রামটার লোকেশন হুবহু সেই রকম। ঘড়িতে সকাল 6টা। ঋতব্রতদের 4 চাকা করে ঋতব্রত আর শুভ্র রওনা হলো তাদের গন্তব্যের দিকে। গাড়িটা এখন ঋতব্রত চালাচ্ছে। প্রথম অর্ধেকটা পথ সেই চালাবে এবং পরবর্তী অর্ধেকটা পথ চালাবে শুভ্র। যেহেতু সেখানে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, সেই জন্যে দুটো টেন্ট, খাবার সহ কিছু তাদের দরকারি জিনিসপত্র গোছগাছ করে নিয়েছে। মোট কথায় তারা মহেশ্বরীপুর গ্রামের কালী পুজো ছেড়ে ফেরত আসবে না থাকা খাওয়ার ব্যবস্থা না থাকার জন্যে। তাদের গাড়ি উদ্যম গতিতে ছুটে চলেছে গন্তব্যের দিকে। গাড়ির ভেতরে হিন্দি, বাংলা, মাঝে মাঝে ইংলিশ গানও বেজে চলেছে। আজ আকাশে সূর্য উপস্থিত রয়েছে, তাই আকাশের মনটা আজ ফুরফুরে। পেঁজা তুলোর মতো সাদা মেঘেদের ছোট ছোট দল নীল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মহা আনন্দে খেলা করে বেড়াচ্ছে। ঠিক যেন সদ্য বাড়ি থেকে ছাড়া পাওয়া বাচ্চারা ছুটোছুটি করে চলেছে। ঋতব্রত গাড়ি চালাচ্ছে আর শুভ্র গান শুনতে শুনতে জানলার দিকে খোলা নীল আকাশের বুকে দুরন্ত বাচ্চাদের মতো খেলতে থাকা সাদা মেঘের দলকে দেখে যাচ্ছে। শুভ্র আর ঋতব্রত দুজনের গানের গলাই অসাধারণ, তাই হঠাৎ গাড়ির মধ্যে বাজতে থাকা গানটা বন্ধ করে দুজনেই একটা বাংলা গান ধরল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই, বুঝি মনে মনে হয়ে গেল, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। শুভ্র গাড়িটা থামালো। প্রথম অর্ধেকটা পথ আসার পরেই ঋতব্রত ড্রাইভারের সিটটা ছেড়ে দিয়েছিল শুভ্রর জন্য। সামনে পাকা রাস্তা শেষ হয়েছে, শুরু হচ্ছে কাঁচা রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে রাস্তাটা। জঙ্গলের পাশে রয়েছে বেশ কিছু ছোট বড় পাহাড়। ছোট ছোট নদীর ধারা বয়ে চলেছে সেই পাহাড়গুলোর মধ্যে থেকে। দুইজনেই নেমে পড়ল গাড়ি থেকে। ঋতব্রত অবাক চোখে এদিক ওদিক দেখতে লাগলো। সেদিনের কল্পনার সঙ্গে পুরোটা মিলে যাচ্ছে। একটা মায়াবী পরিবেশ এবং রীতিমতো বেশ ঠান্ডাও লাগছে। কলকাতার ঘাম দূষণযুক্ত আবহাওয়ার সঙ্গে এখানকার আবহাওয়ার কোনো মিল নেই। এখানে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, সবুজের মধ্যে দু চোখ মেলে থাকা যায় ঘন্টার পর ঘন্টা। কারোর জীবনে যদি শান্তি না থাকে, তাহলে এই পাহাড়গুলোর মধ্যে থেকে বয়ে চলা ছোট ছোট নদীগুলোর দিকে তাকিয়ে থাকলে সেই শান্তিটাও খুঁজে পাওয়া যায়। ওরা দুইজনেই একটা নদীর ছোট্ট ধারার দিকে পা বাড়ালো। হাত মুখ ধুতে হবে। সকালে অল্প কিছু খাওয়ার পর আর কিছু খাওয়া হয়নি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 12:30।
ওদের পেটে এক প্রকার বলতে গেলে ছুঁচোয় ডন মারছে। এখন হাত মুখ ধোয়ার পর সবার প্রথমে তাদের কাজ হবে বাড়ি থেকে নিয়ে আসা ঋতব্রতর মায়ের হাতে তৈরি করা খাবারটা শেষ করা। পরনের প্যান্টটা কিছুটা গুটিয়ে নিয়ে জলের মধ্যে নামলো দুইজনেই। আহ কি শান্তি, শুভ্র বলে উঠল। তারপর দুইজনেই হাত মুখ ধুয়ে গাড়ির কাছে চলে আসলো। ঋতব্রত খাবারটা ব্যাগের ভিতর থেকে বার করলো। আরে ভাই, কাকিমা কি রান্না করেছে মায়েরি? আমি তো পুরো ফিদা হয়ে গেছি কাকিমার হাতের রান্না খেয়ে। শুভ্র নিজের আঙুল চুষতে চুষতে বলল। তবে ঋতব্রত উত্তরের বদলে শুধু একটু হাসলো। হাই। ওরা দুইজনেই পিছনের দিকে ফিরল। একটা মেয়ে, বয়স তাদের মতনই, অর্থাৎ 22 কিংবা 23 হবে হয়তো। গলায় একটা স্ক্রাফ এবং একটা ক্যামেরা ঝোলানো, আর পরনে একটা সাদা রঙের হালকা সোয়েটার জাতীয় কিছু, আর একটা নীল রঙের ডেনিম জিন্স। মেয়েটার উচ্চতা খুব বেশি নয় আবার কমও নয়, একদম পারফেক্ট। এখানে হাওয়ার দাপটটা বেশ গতিশীল। মেয়েটা চুলগুলো খোলা, তাই মাঝে মাঝেই সেগুলো তার মুখের সামনে চলে আসছে। ব্যস্ত হয়ে বারবার সরাচ্ছে সে। গায়ের রং খুবই ফর্সা, টিকালো নাক, বড় বড় চোখ, আর তার মধ্যে হালকা নীলচে মণি। তবে সেই মণিগুলোর মধ্যে নেই কোনো চাঞ্চলতা, কেমন যেন অস্বাভাবিক শান্ত স্থির সেইগুলো। ঋতব্রতর চোখের পলক যেন পড়ছে না। শুভ্র একবার তাকালো তার দিকে। সে তো পুরো অবাক। ঋতব্রতর সঙ্গে তার এতদিনের বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকে, তবু সে ঋতব্রতকে এই রকম অবস্থায় কখনো দেখেনি। সে কোনো মেয়ের দিকে ঠিক মতো তাকায় পর্যন্ত না। তবে এই মেয়েটা এমন কি জাদু করলো তার ওপর যে সেকেন্ডের মধ্যেই সে বদলে গেল। ও তো, কী করছিস তুই? শুভ্র ঋতব্রতকে ধীরে ধাক্কা দিয়ে একটু কাশির ভঙ্গি করার মতো ফিস ফিসে বলল কথাটা। ঋতব্রত যেন সম্মতি ফিরে পেল। হ্যাঁ, হ্যালো। আপনাদের তো আগে কখনো এখানে দেখিনি। হাইকিং করতে এসেছেন বুঝি? মেয়েটা বলল। ঋতব্রত শুভ্রর দিকে একবার তাকিয়ে নেওয়ার পর হাসি মুখে মেয়েটার উদ্দেশ্যে বলল, আগে না, আমরা হাইকিং করতে আসিনি। আসলে আমরা মাহেশ্বরীপুর যাচ্ছি। এবছরে কালী পুজোটা সেখানেই কাটাবো। কথাটা শুনে মেয়েটার মুখে কেমন যেন একটা অভিব্যক্তি ফুটে উঠল। সে যেন চায় না মহেশ্বরীপুর গ্রামে কেউ যাক। তার মুখে কোনো একটা অচেনা প্রশ্নের ছাপ ফুটে উঠছিল ধীরে ধীরে। তবে শুভ্রর কথায় তার মুখ থেকে সেই ছাপটা নিমেষেই উধাও হয়ে গেল। কিংবা সেই মেয়েটা কিছু একটা ভেবে নিল। আপনি কি ফটোগ্রাফার? মেয়েটা এবার নিজের ক্যামেরার দিকে তাকালো। হ্যাঁ, আবার না। মানে প্রফেশনাল ফটোগ্রাফার আমি নই, প্রকৃতিকে আমি ভালোবাসি। আর প্রকৃতির সৌন্দর্যকে মাঝে মাঝে ফটোবন্দি করার জন্য ক্যামেরাটা হাতে বেরিয়ে পড়েছি। এক কথায় শখের ফটোগ্রাফার বলতে পারেন। তা আপনারা হঠাৎ মহেশ্বরীপুরে এই বছর কালী পুজো কাটানোর প্ল্যান করলেন কেন? এই প্রশ্নটাই হয়তো একটু আগে করতে গিয়েও মেয়েটা করতে পারেনি, তবে অবশেষে করেই ফেলল। ঋতব্রত আর শুভ্র দুজনেই দুজনের মুখের দিকে চাওয়াচাওয়ি করলো। তারপর শুভ্র বলল, আমরা আসলে এমনি হঠাৎ করে খেয়াল হলো। বাই দ্য ওয়ে, আপনার বাড়ি কোথায়? আমরা কলকাতা থেকে আসছি। ঋতব্রত শুভ্রর মুখ থেকে কথাটা কেড়ে নিয়ে প্রসঙ্গটা বদলে দিল। সেই অচেনা অভিব্যক্তিটা মেয়েটার মুখে আবার ফুটে উঠল। আপনারা যেই গ্রামে যাচ্ছেন সেই গ্রামেই আমার বাড়ি। তবে বেশিরভাগ সময় কলকাতাতেই হোস্টেলে থাকি আমি পড়াশোনার জন্য। তাই? কোন হোস্টেল আপনার? শুভ্র বোতলে জল দিয়ে নিজের হাত ধুতে ধুতে কথাটা বলল। তবে ঋতব্রত মেয়েটার মুখ থেকে শুভ্রের কথার প্রশ্নের উত্তরটা শোনার পূর্বেই বলে উঠল, যাকগে, নাইস টু মিট ইউ। হয়তো আপনাদের গ্রামের পুজোয় আমাদের আবার দেখা হবে, তখন না হয় কথা বলা যাবে। এখন আমাদের একটু তাড়া আছে, আসছি। উফ, দেখেছেন, একদম ভুলে গেছি। আপনার লিভ লাগলে বলতে পারেন। ঋতব্রত মেয়েটার সঙ্গে কোনো প্রশ্ন উত্তরে যেতে চাইছে না, সেটা তার ভাবভঙ্গিতে স্পষ্ট বোঝা যাচ্ছে। নো থ্যাঙ্কস, আমার সাইকেল আছে। মেয়েটা নিজের আঙুল দিয়ে কিছুটা দূরের দিকে ইঙ্গিত করল। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আসছি, গুড বাই। শুভ্রর হাত ধরে গাড়ির ভেতরে ঢুকিয়ে দিল ঋতব্রত। শুভ্র নিজের চোখ বড় বড় করে অবাক হয়ে চেয়ে রইল তার দিকে। শুভ্রর মনে হলো এই মেয়েও তার বন্ধুর ওপর বেশিক্ষণ নিজের জাদু কায়েম করে রাখতে পারল না। সত্যি ছেলেটাকে বোঝা দায়। সবসময় ফটো ফটো না, কি দরকার অচেনা অজানা লোকের সঙ্গে এত পেট খুলে ফটর ফটর করে কথা বলার? একটুর জন্যে, নাহলে তো বলেই ফেলেছিলিস অ্যাডভেঞ্চার করতে এসেছি।
আবার কি যেন? হ্যাঁ, কোন হোস্টেলে থাকেন? কেন রে, তুই অত জেনে কি করবি? শুভ্র গাড়ি চালাচ্ছে না, ড্রাইভারের সিটে পুনরায় ঋতব্রত বসেছে। কেন রে? অ্যাডভেঞ্চার করতে এসেছি বললে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আর খোকা, তুমি নিজেও তো প্রথমে ঠিক ছিলে না। কি ভাবছো আমি বুঝতে পারিনি? ওরকম হা করে কি দেখছিলে এই মেয়েটার দিকে? হ্যাঁ, ইয়ে মা, মানে ওসব বাদ দে। আমি তোকে একটা জরুরি কথা বলছি, শোন। কাউকে জানাবি না আমরা এখানে কোন লক্ষ্য নিয়ে এসেছি। গ্রামের লোকজন মেনে নাও নিতে পারে ব্যাপারটা। তারা হয়তো নিজেদের মধ্যেই ব্যাপারটা গোপন রাখতে চায়। কারণ আমি মেয়েটাকে শুধু একটু বললাম যে আমরা মহেশ্বরীপুরে কালী পুজোটা কাটিয়ে ফিরব। ঠিক সেই সময় মেয়েটার মুখের অভিব্যক্তিটা খেয়াল করেছিলি? মেয়েটার মুখের অভিব্যক্তিটা ওই রকম হওয়ার কারণ কি? আমি তো তাকে আসল ঘটনাটা বলিনি। তাহলে ভাব, সাধারণ একটা কথাতেই যদি মেয়েটার মুখ ওই রকম হয়ে যায়, তাহলে আমাদের আসল লক্ষ্যটা শুনলে কতটা খারাপ পরিস্থিতি হতে পারে। শুভ্র কোনো উত্তর দিল না, নিজের মাথাটা একবার এদিক ওদিক দোলালো। গাড়িটা ধীর গতিতে এগিয়ে চলেছে জঙ্গলের ভেতরের দিকে, কাঁচা চওড়া রাস্তা ধরে। গাড়ির যান্ত্রিক শব্দ ছড়িয়ে পড়ছে গোটা জঙ্গলময়। সেই যান্ত্রিক শব্দে কিছু অচেনা, নাম না জানা ক্ষুদ্র ক্ষুদ্র তীব্র চতুষ্পদী প্রাণী ছোটাছুটি শুরু করেছে। তাদের স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে তাদের উপস্থিতি এবং ছোটাছুটি অনুভব করা যাচ্ছে, ঠিক যেরকমটা ঋতব্রত কল্পনা করেছিল। ঋতব্রতর হৃদস্পন্দন বেড়ে উঠল, চোখ দুটো বিস্ময় চকিত হয়ে বড় বড় হয়ে উঠছে ক্রমাগত। সে ঠিক বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে, কিভাবে এই সব কিছু মিলে যাচ্ছে। মিনিট 10 পেরিয়ে আসার পর শুভ্রর সামনের দিকে ইশারা করে বলল কথাটা। আমরা মনে হয় পৌঁছে গেছি। ওই দেখ, কিছুটা দূরে জঙ্গলটা শেষ হয়ে এসেছে, আর কিছু কাঁচা বাড়িও দেখা যাচ্ছে না? ওই দেখ, দেখতে পাচ্ছিস না? মিনিট 10 পথ পেরিয়ে আসার পর শুভ্র সামনের দিকে ইশারা করে বলল কথাটা। ঋতব্রত খেয়াল করেছে ব্যাপারটা। সামনে সত্যিই কিছু কাঁচা বাড়ি দেখা যাচ্ছে, আর জঙ্গলটাও এখন শেষ হয়ে এসেছে প্রায়। গাড়ির গতিটা এমনিতেই কম ছিল, তবে ঋতব্রত আরও কমিয়ে ফেললো সেটা। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই প্রায় নিজের নিজের বাড়ির সামনে বেরিয়ে আসতে লাগলো গাড়ির যান্ত্রিক শব্দ শোনার পর। সবার শরীরেই গরম পোশাক আর চোখে মুখে কৌতূহল। তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এই গ্রামে সচরাচর তেমন কোনো নতুন মানুষজনের আগমন ঘটে না, আর যদিও বা ঘটে তা হলো তারা সেটা পছন্দ করে না। গাড়িটা এক জায়গায় দাঁড় করিয়ে ভেতর থেকে নেমে আসলো দুইজনেই। সঙ্গে সঙ্গে গ্রামের বেশ কয়েকজন লোক তাদের আশেপাশে জড়ো হয়ে গেল। এক কথায় বলা যায় তাদের ঘিরে ধরল। নমস্কার, আমার নাম ঋতব্রত সেনগুপ্ত, আর ওর নাম শুভ্র দত্ত। আমরা কলকাতা থেকে আসছি, আর তেমন কোনো কারণ নেই। আসলে আমরা সপ্তাহখানেক আপনাদের সঙ্গে এই গ্রামে থাকতে চাই এবং পুরো গ্রামটা ঘুরে দেখতে চাই। ঋতব্রত নিজের মুখে একটু হাসি আনার চেষ্টা করে বলল কথাটা, তবে তার পরিবর্তে গ্রামের কোনো মানুষের মুখ থেকে তো শব্দ পাওয়া গেল না। এ কি, আপনারা কি আমাদের আগমনে খুশি নন? তবুও কোনো উত্তর আসলো না কারোর মুখ থেকে। এরা বাংলা জানে তো ভাই? কোনো দিয়ে একটা ছোট্ট ধাক্কা মেরে ফিসফিসিয়ে শুভ্র জিজ্ঞাসা করলো ঋতব্রতকে। বুঝতে পারছি না তো, ঋতব্রত ধীর স্বরে উত্তর দিল। আচ্ছা, আপনারা কি আমাদের ভয় পাচ্ছেন? দেখুন, দয়া করে আমাদের দেখে ভয় পাবেন না। আমরা আপনাদের কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমরা শুধু আপনাদের গ্রামটা ঘুরে দেখতে এসেছি, বিশ্বাস করুন। আপনারা এখানে যেই কাজের জন্য এসে থাকুন না কেন, প্রথমে ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। এই অসময়ে এমনি এমনি আপনাদের তো আর ছেড়ে দিতে পারি না। আসুন, এখানে বসুন দেখি। একজন বয়স্ক লোক হাতে লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে লোকজনের মধ্যে থেকে বেরিয়ে আসলেন এবং কথাগুলো বললেন, তবে শেষের কথাটা পুরোটা শেষ করতে পারলেন না। মাঝপথেই থেমে গেলেন, হয়তো দম ঠেকে উঠেছে। ওনার শরীরে একটা মলিন শাল জড়ানো, আর নিম্নে একটা বহু পুরনো ধুতি। অনুমতি? আচ্ছা বেশ, আপনাদের ঠাকুরমশাই এখন কোথায় আছেন? আমাদের নিয়ে চলুন ওনার কাছে। আমরা ওনার অনুমতি নেওয়ার পরেই আপনাদের গ্রাম ঘুরে দেখব, আর ওনার কাছে আমাদের সপ্তাহখানেকের জন্যে যথাসামান্য থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিতে বলবো। বাবা পলাশ, এই পলাশ, বাবুদের ঠাকুরমশাইয়ের কাছে নিয়ে যেতেনি? আপনারা পলাশের সাথেই চলে যান, গাড়িখানা এইখানে থাক। একটা রোগা পাতলা 14 কিংবা 15 বছর বয়সের বাচ্চা একটা ছেলেকে ডেকে বৃদ্ধ বললেন কথাটা। পলাশ মানে রোগা বাচ্চা ছেলেটা কোনো কথা না বলেই ঋতব্রতদের সামনে দিয়ে আগে আগে হাঁটতে শুরু করলো।
ওরা দুইজনেই বুঝতে পারলো যে পলাশকে তাদের অনুসরণ করতে হবে। পলাশ ওদের আগে আগে হেঁটে চলেছে, তুরি দৌড়ে চলেছে। তার মাথা একদম নিচু, সে যত সম্ভব ভয় কিংবা লজ্জা পাচ্ছে। ঋতব্রতদের বেশ বেগ পেতে হচ্ছে পলাশকে অনুসরণ করার জন্যে। আশেপাশে কোনো পাকাপোক্ত ছাদওয়ালা বাড়ি এখনো পর্যন্ত চোখে পড়েনি ওদের দুজনার। দেয়াল ইট দিয়ে তৈরি, তবে ওপরে টিন কিংবা টালি দেওয়া বাড়ি। আচ্ছা পলাশ, তোমাদের ঠাকুরমশাই কোথায় থাকেন? ঋতব্রত পলাশকে জিজ্ঞাসা করলো। মন্দিরের পাশেই থাকেন, ওখানেই ওনার বাড়ি। এতক্ষণে পলাশের গলার স্বর প্রথমবার শুনতে পেল ওরা। তার শরীরের মতোই গলার স্বরটা একদম পাতলা মিহি। মন্দির বলতে যেখানে কালী পুজো হয়? পলাশ এক মুহূর্ত দাঁড়িয়ে পড়ল, তারপর বলল, হ্যাঁ। তবে আপনি কিভাবে জানলেন? ঋতব্রত একটু হেসে বলল, শুনেছিলাম একজনের মুখে। তারা কিছুক্ষণের মধ্যে গ্রামের একদম কেন্দ্রে পৌঁছে গেল। আর ঠিক সেইখানেই রয়েছে মন্দিরটা। অতি প্রাচীন মস্ত বড় একটা মন্দির। মন্দিরের ওপরের চূড়াটা বেশ খানিকটা ভেঙে পড়েছে। দেয়াল থেকে ইট চুন বালি খসে খসে পড়ছে। তিনজনেই মন্দিরের সামনে 2-3 ধাপ সিঁড়ি বেয়ে উঠে আসলো ভেতরে। সুব্রত ভেতরের দৃশ্য দেখেই অবাক। বাইরের সঙ্গে ভিতরে কোনো মিল নেই। বাইরে যে এই মন্দিরটা ভগ্নপ্রায় পরিত্যক্ত মন্দির বলে মনে হচ্ছিল, ভেতর থেকে তা সম্পূর্ণরূপে আলাদা। মেঝে থেকে শুরু করে দেয়াল, কোথাও কোনো বিন্দুমাত্র ইট চুন বালি খসে পড়ার চিহ্ন মাত্র নেই। উল্টে একদম ঝাঁ চকচকে মেঝে দেয়াল। একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে রয়েছে চারিদিকে। শুভ্র অবাক চোখে তাকালো ঋতব্রতর দিকে। তবে ঋতব্রত চোখে মুখে বিন্দুমাত্র বিস্ময়ের ছাপ নেই। তার মুখে এখন একটা অচেনা হাসি খেলা করে বেড়াচ্ছে। এই হাসিটার কারণ একটাই, সে এই মন্দিরটা আগেও দেখেছে নিজের কল্পনায়। তাই সে আগে থেকেই জানতো মন্দিরের ভিতরটা বাইরে থেকে সম্পূর্ণ আলাদা। প্রথম তার সব কিছু অবাক লাগছিল। সে যখন জঙ্গলের বাইরে গাড়ি থেকে নেমেছিল তখন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। কিছুটা ভয়ও লাগছিল হয়তো। তবে এখন আর কিছুই হচ্ছে না। এত কিছু তার কল্পনার সঙ্গে মিলে গেছে কি করে, তার আর কিছুই অবিস্ময়কর বলে মনে হচ্ছে না। ঋতব্রত সব কিছুই যেন নিজের কল্পনায় দেখেছে। তবে একটা জিনিস সে কল্পনায় দেখেনি, দেখার চেষ্টা করেছিল তবে দেখতে পায়নি। মায়ের প্রতিমা, মহেশ্বরীপুরের মা কালীর মায়ের প্রতিমা। সামনের দিকে তাকালো সে। ঘরটা দেখা যাচ্ছে, তবে ঘরের দরজার একটা গ্রিল এবং পর্দা দেওয়া আছে। পুজো হয়ে গেলে হয়তো দরজাটা টেনে পর্দা ফেলে দেওয়া হয়। ঋতব্রত সেই দিকেই পা বাড়ালো। দরজা বন্ধ থাকলো তো কি হয়েছে, দরজার ফাঁক দিয়ে পর্দাটা সরালে মায়ের প্রতিমাটা পরিষ্কার দেখা যাবে। ঋতব্রত গ্রিলের তৈরি দরজার ফাঁক দিয়ে হাত ঢোকালো পর্দাটা সরানোর জন্য। আসলে গ্রিলটাতে বেশ কিছুটা কারুকার্য করা রয়েছে, আর সেই কারুকার্যের জন্যেই ফাঁকের সৃষ্টি। এ কি, পর্দা সরাবেন না? শিগগিরই সরে আসুন ওখান থেকে। ঋতব্রত পর্দাটা ধরে সরাবে এমন সময় পেছন থেকে একটা চেনা গলার স্বর শুনতে পেল সে পর্দাটা ছেড়ে পিছন দিকে ফিরল। আর কিছুক্ষণের জন্য সে আবার স্তব্ধ হয়ে গেল, ঠিক যেমনটা জঙ্গলের বাইরে হয়েছিল। সেই জঙ্গলের বাইরে দেখা মেয়েটা মন্দিরের ভেতর শুভ্র আর পলাশের পাশ কাটিয়ে ঋতব্রতর দিকে আসছে। তার চোখে মুখে উদ্বিগ্নতা স্পষ্ট ফুটে উঠছে। তবে তাও তার মুখটা কেমন যেন মায়াময় লাগলো ঋতব্রতর। একটা শান্ত স্নিগ্ধ মিষ্টতা যেন বাসা বেঁধে রয়েছে ওই মুখমণ্ডলে। আর অবিশ্বাস্যভাবে কেমন যেন খুব চেনা লাগছে তার মেয়েটাকে। ঋতব্রত এক দৃষ্টে চেয়ে রইল মেয়েটার মুখমণ্ডলের দিকে। মেয়েটার সঙ্গে দেখা হলে তার কি যেন একটা হয়ে যায়। যেই ঋতব্রত কোনো মেয়েদের দিকে ঠিকভাবে তাকায় না পর্যন্ত, সে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে একটা অজানা মেয়ের দিকে। তবে পরক্ষণেই পরিস্থিতি বুঝে নিজেকে সঙ্গত করে নেয় সে। একটু লজ্জাও লাগে তার। আপনি সরে আসুন ওখান থেকে। সবসময় মায়ের প্রতিমা দর্শন করা যায় না। মায়ের প্রতিমা দর্শন করার জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে। মেয়েটা কি রেগে রয়েছে? তার কপালে বেশ কয়েকটা ভাঁজ এবং ভ্রু দুটো কুঁচকে রয়েছে। গলার স্বরটাও বেশ গম্ভীর শোনা যাচ্ছে। আচ্ছা, আসলে আমি ঠিক আই অ্যাম এক্সট্রিমলি সরি। কিছু মনে করবেন না প্লিজ, আমি জানতাম না তো তাই আর কি। পলাশ, ওনারা তো নতুন, তবে তুই তো নতুন নোস। তুই তো এই গ্রামের ছেলে, তাহলে ওনাদের পর্দাটা সরাতে বারণ করিসনি কেন? আমি ঠিক সময়ে আসলাম তাই, না হলে যাকগে। চলুন, আপনারা নিশ্চয়ই দাদুর কাছে এসেছেন এই গ্রামে থাকার পারমিশন নেওয়ার জন্যে, তাই তো?
মেয়েটা একটু উচ্চস্বরেই পলাশের উদ্দেশ্যে প্রথমে কথাটা বলার পর ভাবলেশীনভাবে ঋতব্রতর উদ্দেশ্যে কথাটা বলল। ঋতব্রতর একটু রাগ হলো। এত কিসের রাগ? আমি তো ক্ষমা চাইলাম, আর পলাশ তো বাচ্চা ছেলে, সে হয়তো ভুলে গিয়েছে। অসহ্য। ঋতব্রত নিজের মনে মনে বলল কথাটা। দাদু, আসলে আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা করতে এসেছি। হ্যাঁ আমি জানি, অর্থাৎ আপনারা যার সঙ্গে দেখা করতে চান আমার দাদুই হচ্ছেন ঠাকুরমশাই। চলে আসুন আমার সঙ্গে। মেয়েটা একটু গম্ভীরভাবে কথাখানা বলল, তারপর মন্দিরের বাইরের দিকে বেরিয়ে গেল। ঋতব্রত আরও একবার মায়ের প্রতিমার ঘরটার দিকে তাকালো, তারপর সেও মেয়েটাকে অনুসরণ করলো। শুভ্র আর পলাশও অনুসরণ করতে আরম্ভ করলো তাদের। এই পলাশ, এই গ্রামে কারেন্ট নেই? না, শুধু ওই ঠাকুরমশাইয়ের বাড়িতে আছে। কি যেন বলে, সোলার সিস্টেম। শুভ্র বুঝতে পারলো ওটা সোলার সিস্টেম নয়, সোলার সিস্টেম। সে একটু হেসে ফেললো। ওটাকে সোলার সিস্টেম বলে রে। মন্দিরের পেছনে একটা বড় বট গাছ আছে, তার পেছনেই 2-4 পা হাঁটলে একটা বাড়ি দেখা যায়। বাড়ি বললে বোধহয় ভুল বলা হবে, একটা ছোটোখাটো রাজপ্রাসাদ বলা যায় সেটাকে। যদিও বা সেটার অবস্থা খুব একটা ভালো নয়, তবে বোঝা যায় মন্দিরটা আর এই প্রাসাদটা একই সময়ে তৈরি হয়েছে। কম করে হলেও আজ থেকে প্রায় 300 বছরের পুরনো হবে সেইগুলো। তুলনামূলকভাবে মন্দিরটার থেকে বাড়িটার অবস্থা আরও বেশি খারাপ। মন্দিরটার বাইরে থেকে ভগ্নপ্রায় মনে হলেও ভেতরের অংশটা জবাব নেই, আর মোট কথা এখনো পর্যন্ত সেটা স্থির নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেন একজন বীর সৈনিকের মতো শেষ নিঃশ্বাস দিয়ে লড়াই করে চলেছে। তবে বাড়িটার বিষয় পুরো আলাদা। সেটা বাইরে থেকে যেমন, ভেতর থেকে হয়তো আরও বেশি খারাপ। ডান দিকে একটা দেয়াল ভেঙে পড়েছে, আগাছার ঝোপঝাড় সেই ভাঙা জায়গা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করেছে। দোতলার কয়েকটা ঘরে কাঠের জানলা এখনো পর্যন্ত অবিশ্বাস্যভাবে টিকে রয়েছে, তবে অর্ধভগ্ন অবস্থায়। বাইরের দিকে ঝুঁকে রয়েছে সেগুলো, মাঝে মাঝে বাতাসে দুলে উঠছে, হয়তো এক্ষুনি ভেঙে পড়বে সেগুলো নিচে। বাড়ির চারিদিকে হয়তো একসময় মস্ত বড় দেয়াল দিয়ে ঘেরা ছিল, তবে সেগুলো ভেঙে মাটির সঙ্গে মিশে গেছে বহুকাল আগে। শুধু মাটি থেকে ওপরের দিকে 1 ফুট মতো উচ্চতায় কিছু দেয়ালের অংশ এখনো পর্যন্ত কয়েকটা জায়গায় উপস্থিত রয়েছে। সেগুলো দেখেই এককালের মস্ত বড় দেয়ালগুলোর অস্তিত্বর ব্যাপারটা আন্দাজ করা যায়। গ্রামের লোকজনের মুখে এটা ছোট প্রাসাদ নামেই পরিচিত। আসলে প্রাসাদটা ছোট হওয়ার কারণেই হয়তো এই রকম নামকরণ। রাজকুমার উদয়ভানু রায় এবং ওনার স্ত্রী দেবী চিন্ময়ী রায়, অর্থাৎ এই গ্রামের রানীমা, ওই ছোট্ট প্রাসাদেই থাকতেন। ওনারাই এই গ্রামটা তৈরি করেছিলেন, আর মন্দিরটাও। ঋতব্রত হাঁটা বন্ধ করে অবাক চোখে বাড়িটার দিকে তাকিয়েছিল। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক তুষার রায়ের কলমে মাহেশ্বরীপুর গ্রামের কালী পুজো প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই, দেখা হচ্ছে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।